নমস্কার, শুভ সন্ধ্যা। সিএনএর স্বাগত। আমি মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। আজকের হাল্লা বল দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে চর্চায় আসবো, কারণ আপনাদের মতামত তো গুরুত্ব পাবেই। একই সঙ্গে যারা আজকে আমাদের প্যানেলিস্টরা থাকবেন তাদের সঙ্গে আমাদের ডেফিনেটলি এই প্রসঙ্গে আলাপচারিতা হবে। আজকে প্রধান এবং প্রথম যে বিষয়টা যার দিকে আমাদের মেন ফোকাস আমরা রাখছি তা হচ্ছে এসআইআর নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যা সুপ্রিম কোর্ট বা দেশের শীর্ষ আদালত আজকে দিয়েছে। এখন এই পর্যবেক্ষণটা কতটা গুরুত্ব রাখে সেটা আপনারা ডিসাইড করবেন, কারণ বলা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার অর্থ নাগরিকত্ব যাওয়া নয়। তারা বলছেন সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়া নয়। এই বার্তাটা মারাত্মক ইন্টারেস্টিং, কারণ আপনারা জানেন যখন লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা আয়ুষ্মান ভারত বলুন, বিভিন্ন এই প্রকল্পের জন্য বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে মানুষজন কেউ কেউ পথে নামছেন, তারা ধন্যবাদ জ্ঞাপন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, কারণ তারা এই প্রকল্পের আওতায় সুবিধে পাচ্ছেন। আবার কিছু অংশের মানুষ দেখতে পাওয়া যাচ্ছে যে বিক্ষোভের ছবি, কিছু কিছু জায়গায় যে তারা পাচ্ছেন না এই বলে তারা পথে নামছেন। এখন এই দুটো বিষয়ের মধ্যে খুব ইন্টারেস্টিং ওয়েতে এই অন্নপূর্ণা ভাণ্ডার বা আয়ুষ্মান ভারত প্রকল্প, তাহলে পরে কি এই মানুষগুলো তারা কি পাবেন আবেদন করবার জন্য? তাহলে পরে তাদেরকেও সময় দেওয়া হলো, কারণ এই পর্যবেক্ষণ যখন সুপ্রিম কোর্ট রাখছেন তার মধ্যে ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি নিয়ে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি তার উদ্বেগটা প্রকাশ করেছেন। এখন এই প্রসঙ্গে দাঁড়িয়ে লাগাতার যে ছবিগুলো সামনে আসবে তা আমরা আলোচনার মাধ্যমে অবশ্যই আজকে আলোচনা করব। একদিকে যখন এই জায়গায় আলোচনায় এই প্রশ্ন আসছে, তবে কি যাদের ভোটার তালিকায় নাম উঠল না তারাও কি তাহলে পরে অন্নপূর্ণা ভাণ্ডার বা আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করতে পারেন? এটা যেমন আজকে তাৎপর্যপূর্ণ বিষয় আলোচনার জন্য, অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, দলবদল নিয়ে অভিষেকের করা মামলা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত এই মামলায় অক্সিজেন জুগিয়ে ফেললেন মেবি, কারণ তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া এই 20 জন সাংসদ তাদেরকে নোটিশ দিল এবার সুপ্রিম কোর্ট। ফলত এই 20 জন সাংসদ তারা কি বিপাকে পড়তে পারেন? এটা হচ্ছে আরো একখানা ইন্টারেস্টিং জায়গা। যে পর্যবেক্ষণ সামনে এসছে সেই পর্যবেক্ষণের ওপর আমরা কিন্তু আজকের এই আলোচনা খুব গুরুত্ব দিয়ে আমরা দেখবার চেষ্টা করব। এবার আমরা আপনাদের কাছে পর্যবেক্ষণের জায়গায় যাই। একেবারে প্রথম বিষয়, যে বিষয়টা আজকে আমাদের খুব গুরুত্ব রাখছে, এসআইআর সংক্রান্ত মামলা, যেখানে জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ জারি করা হলো, সুপ্রিম কোর্ট এই নোটিশ জারি করলো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ছিলেন, বিচারপতি জয়মাল্য বাগচি ছিলেন, এবং একই সঙ্গে বিচারপতি ভি মোহন তার যে বিশেষ বেঞ্চ, সেই বেঞ্চে মামলার শুনানি হয়। কমিশনের কাছে যেটা জানতে চাওয়া হয়েছে যে ট্রাইব্যুনালে এখনো কত মামলা বিচারাধীন আছে প্রশ্ন তুলেছেন, কত মামলা নিষ্পত্তি হয়েছে প্রশ্ন তুলেছেন, মামলার প্রকৃত অনুযায়ী বা প্রকৃতি অনুযায়ী পৃথক করা হয়েছে কিনা এই প্রশ্নের জায়গা রয়েছে, তারা জানতে চেয়েছেন এইগুলো। যে 7 লক্ষ মানুষের নাম অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছেন তাদের মধ্যে কত নাম অন্তর্ভুক্তি হয়েছে জানতে চাওয়া হয়েছে। যে 31 লক্ষের নাম নতুন করে বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে সে বিষয়ে কত জনের ক্ষেত্রে কি পদক্ষেপ করা হয়েছে, ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির জন্য কি পদক্ষেপ করেছে জাতীয় নির্বাচন কমিশন প্রশ্ন তোলা হয়েছে, জানতে চেয়েছেন। অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠনের ক্ষেত্রে কমিশনের ভাবনা চিন্তা কি, এটাও একটা প্রশ্নের জায়গা মারাত্মক। এখন ঠিক এই জায়গায় শীর্ষ আদালত একই সঙ্গে পর্যবেক্ষণে ঠিক এটাই তারা বলছেন যে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার অর্থ নাগরিকত্ব যাওয়া নয়, সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়া নয়। তাহলে এটা কতটা ইন্টারেস্টিং জায়গা আজকে আমরা অবশ্যই শুরুতেই এই আলোচনার জায়গায় আসবো, কারণ আমাদের সঙ্গে যারা প্যানেলিস্টরা রয়েছে তাদের সঙ্গে পরিচয় করাবো। কিন্তু একই সঙ্গে দাঁড়িয়ে এটাও খুব গুরুত্ব রাখছে বিচারপতি জয়মাল্য বাগচি, তিনি যে উদ্বেগটি প্রকাশ করছেন, তিনি বলছেন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা কিভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় সেই বিষয় নিয়ে উদ্বিগ্ন আমরা। এই মুহূর্তে নির্বাচনের মার্জিন সংক্রান্ত বিষয় নিয়ে আমরা ভাবছি না। ইন্টারেস্টিং জায়গা। তো এই সামগ্রিক বিষয়টার ওপর মেন ফোকাসের জায়গায় আসে শুরুতেই আমরা। আমাদের সঙ্গে যারা প্যানেলিস্টরা রয়েছেন পরিচয় করাই। আমাদের সঙ্গে রয়েছেন শ্যাম প্রসাদ, বিজেপি মুখপাত্র, শ্যামদাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন অর্ঘ্যগণ, কংগ্রেস মুখপাত্র, অর্ঘ্যদাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন গৌরব মজুমদার, সিপিআইএম নেতা, গৌরবদাকে স্বাগত। আর দূরাভাষ থেকে রয়েছেন দেবব্রত রায়, তৃণমূল কংগ্রেস সমর্থক। দেবব্রত দা, স্বাগত আপনাকে।
তো আমি ঠিক এই জায়গায় আলোচনা শুরু করব। একটা বক্তব্য শোনাই আগে শুরুতে। আমরা দিলীপ ঘোষের একটা বক্তব্য পাচ্ছি, খুব ইন্টারেস্টিং। নাগরিকত্ব নিয়ে দিলীপ ঘোষ একটা বক্তব্য রেখেছেন। আমি এই জায়গায় আলোচনায় যাওয়ার আগে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের এই বক্তব্যটা শোনাতে চাই একবার। শুনুন। এই মানে নাগরিকত্ব ব্যাপার নিয়ে পশ্চিমবাংলায় অনেক ব্যাপার ছিল, প্রপারলি কিছু হতো না, কারণ যাতে বিদেশিরা ঢুকে এখানে ভোটারের সুবিধা নেই। আর 91 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, তাদেরকে ডকুমেন্ট নেই ভারতীয়তা, এবং তাদের সমস্ত সুবিধা থেকে আমরা আলাদা করছি। জিরামজির বাড়ি কাজ পাবে না, আধার জব কার্ড থেকে আরম্ভ করে আবাস যোজনার বাড়ি পাবে না, শৌচালয় পাবে না, এবং অন্নপূর্ণা ভাণ্ডারের লাভও তারা পাবে না, এবং সমস্ত ভোটাধিকারও তারা চলে গেছে। এদেরকে সব দিক থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং দেশ থেকে তাড়াতে হবে। সেই প্রক্রিয়া সব জায়গায় চালু হয়েছে। সেই জন্য রাজ্য সরকারের পক্ষে তদন্ত করে দেখাটা সহজ, দিল্লি থেকে এসে করাটা খুব সমস্যা। তো সেই জন্য রাজ্যকে দায়িত্ব আছে, রাজ্য সেটা ঠিকঠাকভাবে যেন করে, সেটাও তাদেরকে সতর্ক থাকে। তো দিলীপ বাবুর এই বক্তব্যের মাধ্যমে আরও একটা বিষয় স্পষ্ট হচ্ছে। বলছে নাগরিকত্ব নিয়ে পশ্চিমবঙ্গে অনেক ব্যাপার ছিল, সঠিকভাবে কিছু হতো না। 91 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, সব দিক থেকে এদের বিচ্ছিন্ন করতে হবে, দেশ থেকে তাড়াতে হবে। খুব ইন্টারেস্টিং জায়গা। আমি বলছি, যখন সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ রাখছেন তখন দিলীপ ঘোষ তার এই বক্তব্য আমরা পাচ্ছি। কতটা ইন্টারেস্টিং জায়গা। ঠিক এই জায়গায় আমি শ্যামদাকে দিয়ে শুরু করি আমাদের অনুষ্ঠানে, ঠিক এই আলোচনার জায়গা। শ্যামদা, কি মনে হচ্ছে? সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হয়েছে তার সাথে রাজ্য সরকার যা করছে তার মধ্যে আলাদা কিছু নেই। সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণটি দিয়েছেন, যে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন এই প্রক্রিয়ায় যতজনের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে কতজন আপিল করেছেন, কত সংখ্যক বর্তমানে পেন্ডিং রয়েছে, এবং আপিলে কতজন ডিসপোজেড হয়ে গিয়েছে, একটা পর্যবেক্ষণ। দ্বিতীয় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট করেছেন যে জানতে চাওয়া হয়েছে যে কত সংখ্যক আপিল ও ট্রাইব্যুনালের সামনে রয়েছে, মোট কত সংখ্যা কাজ এখন পর্যন্ত শেষ হয়েছে, এবং দ্রুত কাজ শেষ করার জন্য কি কি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে আরও জানতে চাওয়া হয়েছে যে বলা হচ্ছে 2029 সালে লোকসভা নির্বাচনের আগে কাজ সম্পূর্ণ করতে হবে। এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। এখানে চতুর্থ যে গুরুত্বপূর্ণ অবজারভেশনটা রয়েছে সেটা হচ্ছে মোট 38 লক্ষ আপিলের মধ্যে 7 লক্ষ ব্যক্তি রয়েছেন যাদের নাম বাদ গেছে। বাদবাকি 31 লক্ষ আপিল ব্যক্তিদের দ্বারা করা হয়েছে, এবং তারা আপত্তি জানিয়েছেন যে অন্য কোনো ব্যক্তির নাম কীভাবে নির্বাচন কমিশনের তালিকায় রয়েছে। তো সুপ্রিম কোর্ট আজ সিনিয়র আইজি গোপাল শঙ্কর নারায়ণ জানিয়েছেন যে এই প্রক্রিয়া মোটামুটি 95% ক্ষেত্রে ট্রাইব্যুনালের তরফ থেকে ফয়সলা নেওয়া হচ্ছে, কিংবা ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাজ্য সরকারও সেই জায়গাগুলোতেই বলছে। তো এই যে যারা রয়েছেন, এরকম অনেক জায়গা আপনারা দেখবেন, মূল যে বক্তব্যটা যে এরা ওই অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্য যে সুযোগ সুবিধাগুলো যেগুলো পাবে কি না, সুপ্রিম কোর্ট অবজারভেশন দিয়েছেন যাতে তাদেরকে দেওয়া হয়। তো রাজ্য সরকারও তো বলছে যারা এখানে নাগরিক তাদেরকে দেওয়া হবে, যারা উপযুক্ত তাদেরকে দেওয়া হবে। রাজ্য সরকার তো কোনো সময় না করেনি। সম্মানীয় মুখ্যমন্ত্রী তো বারবার করে বলছেন যারা যোগ্য তাদেরকে দেওয়া হবে। তাই বলে কিন্তু বাংলাদেশি কাউকে দেওয়া হবে না। যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে অনেকে আপিলই করেননি। দেখবেন একটি পরিবার রয়েছে, তাদের এক্স্যাক্ট হচ্ছে ওই একটা জায়গার নাম মনে পড়ছে, সেখানে 100 জনের একটা পরিবারের নাম ছিল। কিন্তু যখন দেখা যাচ্ছে পরবর্তীতে যাদের খোঁজ খবর নিতে গিয়ে কারো নাম সেখানে নেই, কেউ নেই, ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই 100 জন কারা? যারা বিভিন্ন সময় অন্নপূর্ণা ভাণ্ডার বা বিভিন্ন রকম সুবিধা পেতেন, এসআইয়ে যাদের নাম গিয়েছে, যাদের নাম বাতিল গেছে তারা ট্রাইব্যুনালে আপিল করছেন। যাদের কাছে ডকুমেন্টস থাকবে প্রপারলি তারা দেখাবেন। দেখুন, এসআইয়ের নাম বাতিল যাওয়া মানে সে নাগরিক নয়। সুপ্রিম কোর্ট যেটা বলছে আমরাও সেটা বলছি যে নাগরিক নয়, এটা তো বলা ভুল। তাদের কাছে ডকুমেন্টস, আদার্স অন্যান্য ডকুমেন্টসগুলো তো থাকতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো তো তারা দেখাবেন, সেই ডকুমেন্টসগুলো ট্রাইব্যুনালের কাছে যাবেন, তারা দেখাবেন। সেই ডকুমেন্টসগুলো দেখানোর পরেই তাদেরকে আবার নিয়ে আসে, তাদেরকে দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডারে কোনো জায়গায় বলা নেই যে যারা ওই আন্ডার জুডিকশনে আছেন তাদেরকে দেওয়া হবে না। তাদেরকে বলছে দেওয়া হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদেরকে ওই যে নথিগুলো দরকার একজন নাগরিক হতে গেলে, সেই নথিগুলো কিন্তু প্রোভাইড করতে হবে। বারবার আমরা একটা কথা পরিষ্কার বলছি যে যারা এই বাংলায় আছে, যারা এই দেশের নাগরিক,
তারা কিন্তু কেউ বঞ্চিত হবেন না। কেন্দ্রীয় সরকারি প্রকল্প যেটা কিন্তু সরকারি আইন মেনে হচ্ছে, সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ দিচ্ছেন সেই পর্যবেক্ষণ মেনেই কিন্তু এখানকার সরকারও কাজ করছে, কোনো জায়গায় আলাদা কিচ্ছু নেই, ঠিক। প্রত্যেকে পাবেন, কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আসতে হবে, প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে আসতে হবে। একদম। শ্যামদার গুরুত্বপূর্ণ জায়গা, আমি দেবব্রতদার কাছে আসি, পরবর্তীতে প্রত্যেকের কাছে আসব। এমন একটা সময় পর্যবেক্ষণ আসছে যখন সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, অর্থাৎ যারা নির্দিষ্টভাবে মানে পুরুষ লক্ষ্মী, এরকম তো আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস যখন শাসন করেছে এই সময় দেখা গিয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে সেগুলো বেরোচ্ছে। স্বচ্ছতা যখন আনা হচ্ছে সেই সময় এই পর্যবেক্ষণের জায়গাও আসছে যে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার অর্থ নাগরিকত্ব যাওয়া নয়, সামাজিক প্রকল্পের সুবিধে পাওয়া থেকে বঞ্চিত হওয়া নয়। এইটা কীরকমভাবে দেখছেন দেবব্রতদা আপনারা? আপনাদের তরফে আপনাদের কি মনে হচ্ছে এই সুপ্রিম পর্যবেক্ষণ পাওয়ার পর? সকলকে শুভ সন্ধ্যা। দেখুন, সম্মানীয় সুপ্রিম কোর্টের আদালত মানে আদেশে একটা 82 শিক্ষার থাপ্পড় পড়লো যারা বলছিল, মানে দিলীপ বাবুদের মতো লোক যারা বলছিল যে মানুষগুলোকে সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত করবেন কারণ তাদের ভোটার লিস্টে নাম নেই, তার মানেই তারা হচ্ছে বাংলাদেশি নয়তো বিদেশি। কিন্তু সম্মানীয় সুপ্রিম কোর্ট যে আদেশ দিল আমরা সম্মান জানাই। সেখান থেকে যে নির্দেশের ফলে যাদের কাছে তথাকথিতভাবে যাদের নামটা বর্তমানে অ্যাডজুডিকেশনে আটকে রয়েছে, ট্রাইব্যুনালে আটকে রয়েছে, কোনো কারণে নামটা বাদ গেছে, তারাও কিন্তু এই সুযোগগুলো পাবে। এখন কার্যত সেই একা হনুমানের রক্ষা নেই, সুগ্রীব দশরের মতো বিজেপির কাঁধে চেপে বসলো আরো কয়েক লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের নাম, কয়েক লক্ষ বিভিন্ন প্রকল্পের প্রাপকের নাম, যে প্রকল্পগুলো। এখন এই জায়গা থেকে বাঁচতে গিয়ে বর্তমান শ্যামবাবু কিন্তু পুরো ডিগবাজি দিয়ে দিলেন, না না তাদের তো প্রকল্প থেকে বাদ দেওয়া হবে না। তারা কিন্তু এই বারে বারে কুমির ছাড়া দেখানোর মতোই একটা দেখাই বিদেশি ভুল তথ্য দিচ্ছেন, তো ভুল তথ্য দিচ্ছেন। আমরা কোনো সময় নাম যাদের বাতিল গেছে তাদেরকে বলিনি যে এরা বাংলাদেশের নাগরিক, আমরা বারবার বলেছি প্রমাণ দিতে হবে। আপনারাই মানুষকে ভুল পথে পরিচালনা করেছেন যে এসআইআর এ অংশগ্রহণ করবেন না, এটা আপনাদের দল আপনাদের নেতারা বারবার করে বলেছেন যে আপনারা কোনো মতে গিয়ে অংশগ্রহণ করবেন না। এখন ভুল তথ্য দিচ্ছেন, সুপ্রিম কোর্ট যা বলছে আমরাও তাই বলছি, কোনো আলাদা নয়। আপনাদের মানসিকতা পরিচয় রয়েছে, আপনাদের মানসিকতা পরিচয় রয়েছে। মানুষকে এসআইআর এ অংশগ্রহণ করতে আপনারা দেননি, আপনারা ভুল ব্যাখ্যা করেছেন, এসআইআর এর নাম করে ভুল দেখিয়েছেন। কেউ কোনো জায়গায় মারা গিয়েছে সেখানে গিয়ে বলেছেন যে তারা এসআইআর আতঙ্কে মারা গেছে, মানুষকে দাঁড়ে গিয়েছেন বলেছেন যে এসআইআর যা তথ্য যাচ্ছে তথ্যগুলো দিন। মানুষের কোনো কাজ করেননি আপনারা, মানুষকে ভুল দেখিয়ে এসআইআর থেকে বঞ্চিত রাখার কাজ করেছেন। এখন বঞ্চিত হয়ে তাদের দালালি করতে আসছেন, বাংলাদেশিদের দালালি করেছেন, যারা বাংলাদেশি তাদের দালালি করেছেন, যারা এই দেশের নাগরিক নয় তাদের দালালি করেছেন আপনারা। নাম্বার বলুন না, আরে নাম্বার বলবেন তো কতজন পাঠিয়েছেন, কতজন রিপোর্ট করেছে, একটু তথ্য দিন না। আরে সব পাঠানো হলে ধৈর্য ধরুন না, আপনাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে, দাঁড়ান, সব রিপোর্ট করা হবে। এখনো সুযোগ রয়েছে, আমরা আন্ডার জুডিকশনে আমরা বলছি আপিল করতে, যেদিন প্রমাণিত হয়ে যাবে এনারা নাগরিক নয় সেদিন রিপোর্ট করা হবে। আদালতের আদেশে মাথায় চাঁটা খেয়ে তাদের তো ফেরত দিতে আসছে, সে তো সোনালী খাতুনকে তো পাঠিয়েছিলেন, কি হলো? আবার মাথায় চাঁটা খেয়ে তো ফেরত আনতে হলো। মানুষকে শুনুন, মানুষ অত বোকা নয়, শুনুন, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আপনারা ভোটে জিতেছেন, ভোট চুরি করে না ভোটে জিতেছেন। 30 লক্ষ মানুষকে সরাসরি ভোট আপনারা দিতে যাননি। দেবব্রতদা, আমার প্রশ্ন হচ্ছে যারা বিদেশি নাগরিক তারা তো কোনো মতে সরকারি প্রকল্প পেতে পারে না, তার সুযোগ সুবিধা পেতে পারে না। আমি বলছি শুরু থেকেই যদি দাগিয়ে দেওয়া হয়, শুরু থেকেই আমি দাগিয়ে দিলাম যে মানে এই ধরনের প্রক্রিয়া সেটা ভোটের স্বার্থের নাকি তার প্রয়োগ, ভোটার তালিকা শুদ্ধ করার উদ্দেশ্যে নয়, সেটা বিদেশে খুঁজে বার করবে কে? আর বিদেশি যাতে ঢুকতে না পারে তার দায়িত্বটা কার? হ্যাঁ, সিকিউরিটি কার? তাই তো বলছি আমরা, সেই প্রশ্নটাই রাখছি। ঠিক এই জায়গায় যখন এমন একটা অবজারভেশন আসছে, এই অবজারভেশনটার মানে আমরা সাধুবাদ তো জানাবেন ডেফিনেটলি। আমি বলছি এই অবজারভেশনটার মানে যে আমি সপাটে চর খেলো বিজেপি, এর মানে কি এটা দাঁড়াচ্ছে? আমি শুধু এইটুকুই জানি। তাই তো 30 লক্ষ মানুষকে অনাগরিক, 30 লক্ষ কেন, প্রায় 1 কোটি মানুষকে তারা দাগিয়ে দিচ্ছিল তোমরা হচ্ছে বিদেশি, তোমাদেরকে প্রকল্প দেবো না। কেন দেবে না? এখন কি প্রক্রিয়াকরণ কি শেষ হয়ে গিয়েছে নাকি?
দেখাতে পারবেন কোন জায়গায় প্রকল্প তারা তো দেবো আবেদন না? করতে পারবে। শুনুন আগে তারা তো বলুন, আবেদন করতে- আমরা তাদের বারবার সামাজিক বলেছি সম্মান নষ্ট করছিল। সকলকে দেওয়া হবে, তাদেরকে যারা নাম প্রসেসে বাদ দিয়ে রয়েছেন। তাদের সামাজিক দেবেন্দ্র সম্মান বাবু, নষ্ট আপনারা করছিল। দেখাতে তাদের- পারবেন যে বলা হয়েছে তাদেরকে প্রকল্প দেওয়া হবে না? আমরা বলেছি যারা হ্যাঁ, আপিল অবশ্যই করেছে, বলা, এক্ষুনি বলা যারা হলো। বিচারাধীন এক্ষুনি রয়েছেন বাবু তাদেরকে বললো। দেওয়া হবে। এক্ষুনি যতদিন না বলেছিলেন। তারা কোনো এক্ষুনি প্রক্রিয়ায় বলেছেন। একটা নির্দিষ্ট দেখা যাচ্ছে। আদালতের অবজারভেশনটা দেখুন। আরে আমরা তো আদালতের দেখছি। অবজারভেশনটা আরে দেখুন। আপনারা ধৈর্য দিলীপ ধরছেন বাবু না কি কেন? বলছেন সুপ্রিম দেখুন। কোর্ট যেটা বলেছে মাননীয় সেটা মানুন মুখ্যমন্ত্রী না। কি বলছেন দেখুন। যদি বলেন আমি আবার চালিয়ে দিচ্ছি, আমার এখানে চালান রয়েছে। না, দেখান সেটা না। শুনে কোথায় বলা নিশ্চয়ই হয়েছে যে আপনারা আমরা দেখবেন। দেব দেবেন। না? কোথায় বলা হয়েছে আমরা দেব যেগুলো না? আরে দাদা, আপনারা তো যেগুলো ন্যায্যতা তাদেরকে দিতে পারছেন না, যারা আরে যোগ্য সবাইকে তাদেরকেই দিচ্ছি। দিতে পারছেন আরে না। আপনারাই তো, চারিদিকে তো আপনাদেরকে বিক্ষোভ বিভিন্ন চলছে। সময় দেখেছি। চারিদিকে আরে বিক্ষোভ আপনারা চলছে, এমন আমরা এমন করছি কাজ না। করেন। বিজেপির আপনারা নেতা এমন নেত্রীরা এমন কাজ করছে। করেন, মানুষও তারা মার হাসছে। খাচ্ছে। আরে বিজেপির আরে নেতারা তৃণমূলের বলছে, উপরে আমরা মানুষ বলছি না। হাসছে। বিজেপির চোরেদের নেতারা কথা বলছে, আমরা শুনতে পাচ্ছি চায় না। না। আমরা মানুষ লক্ষ্মীর জানে ভাণ্ডার যে পাচ্ছি না, তৃণমূল আমরা মানে চোর, অন্নপূর্ণা ভাণ্ডার আর চোর পাচ্ছি মানে না। তৃণমূল। বেশ, বেশ, বেশ। আপনাদের কথাকে শুনতে ঠিক চায় আছে, না। আসছি, আরো আলোচনা করব, আরো বক্তারা রয়েছেন, তাদের মতামত নেব। তার আগে একটা সংক্ষিপ্ত বিরতি আমাকে নিতে হচ্ছে। সঙ্গে থাকবেন, ততক্ষণ কোথাও যাবেন না। ফিরলাম বিরতির পর। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন, মানে ভোটার তালিকায় মেইনলি মানে যারা প্রকৃত ভোটার তাদের নাম থাকাটাও যেমন জরুরি, তেমন এটাও নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার যে যারা বিদেশি ভোটার তাদেরকে নাম কেটে বাদ দিয়ে দেওয়া। খুব গুরুত্ব রাখে এই জায়গা। কিন্তু আলটিমেট আলোচনার জায়গায় শুরুতেই যেটা আমরা অন্ততপক্ষে শুনতে পেলাম, মানে ঠিক এই জায়গায় সেই ভোটার তালিকা নিয়ে সেই পুরনো যুদ্ধ, আর কি SIR নিয়ে সেই পুরনো যুদ্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে দাঁড়িয়ে এই অবজারভেশনের প্রেক্ষিতে দাঁড়িয়ে তাহলে পরে কোন জায়গায় কোন বিষয়টি হতে চলেছে। গৌরব দাকে দিয়ে শুরু করি, অর্ঘদার কাছে পরবর্তীতে আসবো। গৌরব দা, আপনার কি মনে হচ্ছে আজকের এই অবজারভেশন আসবে? সেটা হচ্ছে যে প্রথমেই বলে রাখি যে আপনারা রাজ্যের এক মন্ত্রীর বাইট দেখালেন, তিনি অনেক কথাই বললেন। আমার মনে হয়েছে যে তিনি রাজ্যের মন্ত্রী নন, তিনি পাড়ার চায়ের দোকানে বসে থাকা কোনো একজন ব্যক্তি। কারণ রাজ্যের মন্ত্রীর ওরকম বক্তব্য হতে পারে না যে 91 লক্ষ লোকের নাম নেই, তাকে পাঠিয়ে দেবো আমরা, মানে ওরা বাংলাদেশি। উনি তো রাজ্যের মন্ত্রী, উনি একটা সাংবিধানিক। না, ভুলটা কোথায়? আপনি সবার কথায় কথা বলবেন? না, না, 100 বার। আপনি সবার কথায় কথা বলবেন, তাহলে আপনি সারা প্রোগ্রামে একটা কথাও বলতে পারবেন। আপনাকে আপনার কথার উত্তর দেওয়ার জন্য আমি মন্ত্রীকে সম্মান দেওয়াটা শিখুন না। ঠিক আছে, মন্ত্রীকে সম্মান দে, পাড়ার লেভেলে আপনি হ্যাঁ, পাড়ার লেভেলই, আপনি একদমই নিজেকে পাড়ার একটা লেভেল, মন্ত্রীর জায়গায় একদমই পাড়ার লেভেল, নিজের লেভেল, একদম পাড়ার লেভেল, পাড়ার লেভেল। না, না, যে বলে এনকাউন্টারের কথা তাকে পাড়ার লেভেল ছাড়া আমি কিছু বলতে পারবো না। সম্মানটা দেওয়া দ্বিতীয় কথা হচ্ছে যে ট্রাইব্যুনালের কথা হচ্ছে। এখানে সুপ্রিম কোর্ট আজকে অনেকগুলো অবজারভেশন দিয়েছে। এই যে ট্রাইব্যুনালগুলো তৈরি হয়েছে, এই ট্রাইব্যুনালগুলো যে তৈরি হলো, তারপরে ট্রাইব্যুনালে যারা আপিল করলো, যারা ওখানে গেল সমস্ত ডকুমেন্টেশন নিয়ে, তারা কজন হচ্ছে সেই ডকুমেন্টেশন নিয়ে আর কি ট্রাইব্যুনাল থেকে ফলাফল নিয়ে বেরিয়ে এলেন। এর রেকর্ডটা কোথায়? আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার প্রশ্ন তুলেছেন, এর রেকর্ডটা কোথায়? এই যে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, আমরা দেখেছি, আপনারাই সংবাদ মাধ্যম দেখিয়েছেন যে ট্রাইব্যুনালে যারা বিচার করবেন, বিচারপতি, তারা নেই। ট্রাইব্যুনালের ইনফ্রাস্ট্রাকচার নেই। ট্রাইব্যুনালটা কি খায় না মাথায় দেয়? তাহলে এই 75,000-এর নাম যুক্ত হলো কি করে? 75,000-এর নাম কিভাবে যুক্ত হয়েছে? 75,000-এর নাম তো ভুল করে বাদ দেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে যে কেউ বাড়িতে ছিলেন না, তখন ওই SIR-এর সময় গেছিল, সেখানে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে টার্গেট করে করে অবজেকশন দিয়ে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই 75,000-এর নাম এইভাবে আপনি যদি একদিন আলোচনা করেন, আমি পরিষ্কার বলে দেবো কীভাবে বাদ দেওয়া হয়েছে। কিন্তু 75,000-এর নাম বাদ দেওয়া হলো, আর 91 লক্ষ লোককে কোশ্চেন মার্কের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। সেটা কোনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ? যে মানুষগুলো, বৃদ্ধ মানুষ, যারা আজকে আমার বাবার বয়সী লোকজন, তারা নিজের ডকুমেন্টেশন নিয়ে হচ্ছে যে গিয়ে প্রমাণ করবে যে আমি দেশের নাগরিক। আর দেশের সরকার, সাংবিধানিক দায়িত্ব বা গুরুত্ব, আমি বলছি তো, দেশের সরকার মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, স্বচ্ছ ভারত, অমুক তুসুক এইসব করবে, আর দেশের নাগরিককে গিয়ে প্রমাণ করতে হবে যে আমি দেশের নাগরিক। দেশের সরকার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, দেশের সরকার একাধিক কার্ড তৈরি করেছে, দেশের সরকার বলেছে আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে গ্যাসের KYC আপনি সব করুন, সব করিয়েছেন। এখন সেই লোকটাকে গিয়ে এই হচ্ছে যে প্রমাণ করতে হচ্ছে যে আমি হচ্ছে যে ভারতবর্ষের নাগরিক। তো ছ্যাবলামি হচ্ছে নাকি এগুলো দেশের মধ্যে? এই ছ্যাবলামি করছেন। আর রাজ্যের মন্ত্রী বলবেন 91 লক্ষ লোককে আমরা পাঠিয়ে দেবো ওপারে।
তাই এটা সাংবিধানিক পদে বসে রেখে তিনি কোনো কথা এই কথা বলতে পারেন? আর বাংলাদেশের কথা বলছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আমার দেশে বসে রয়েছেন দিল্লিতে, বাংলাদেশ নিয়ে কথা বলছেন এই বিজেপির লোকজন। আজকের দিন পর্যন্ত 3000, কমপক্ষে 3000, তার কম আরো কম হতে পারে, 3000 লোককে চিহ্নিতকরণ করা হয়েছে যারা এদেশের নাগরিক নয়, তাদেরকে ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি ভাবুন, 3000 মাত্র। আমাদের বক্তব্য হচ্ছে এই বিজেপির নেতারা, এই যে বিজেপির নেতা মন্ত্রীরা যারা বলে চুপ করুন, সিপিএমই পাঠিয়েছিল আপনার, আরে বসে চুপ করুন। আরে জ্যোতি বসু প্রথম পাঠিয়েছিল, হিন্দুদেরকে পাঠিয়েছিল। আপনি কি জানেন ইতিহাস? জানেন আগে যারা ইতিহাসকে বিকৃত করে, যারা দেশের সংবিধানকে মানে না, যারা দেশের ধর্মনিরপেক্ষতাকে মানে না, যারা দেশের সংবিধানকে ভেঙে দিতে চায়, যারা ধর্মের নামে রাষ্ট্র করতে চায়, তাদের কাছ থেকে পুরো জ্ঞান শুনবো না, তাদের কাছ থেকে পুরো জ্ঞান শুনবো না। যারা দেশের স্বাধীনতার প্রতি, যারা দেশের স্বাধীনতা জ্যোতি বসু পাঠিয়েছিল, তাদের কাছ থেকে দেশের কথা শুনবো না। তারা দেশদ্রোহী, যারা দেশের সংবিধানকে মানে না। দূর বসে চুপ করুন তো। এই দেশের ঘি হজম হবে না, দেশের মানুষকে বিপদে ফেলেছেন। একেবারে সকালবেলা বিকেলবেলা হাজার বলেছেন, বলেছেন টাকার নোটের মধ্যে চিপ থাকবে, সন্ত্রাসবাদীরা ধরতে পারবে। আর পুলওয়ামা থেকে শুরু করে যে একের পর এক সন্ত্রাসবাদী হামলা আমার দেশে হচ্ছে, একটা সন্ত্রাসবাদী ধরতে পারছে না। আর সত্যের বিরুদ্ধে বলে যাচ্ছে এদের দেশের সরকার, দেশের গদ্দার, এইসব দেশদ্রোহী RSS, এরা হচ্ছে দেশকে ভাঙতে চায়, এরা মানুষের বিভাজন তৈরি করতে চায়। এই RSS এর বিরুদ্ধে লড়াই, আর এই দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াই। দেখুন, আমি দেশের মানুষকে বিভাজন করার চেষ্টাই বিজেপি RSS করছে। থামুন, আমি আমাকে বিরতি নিয়ে নিতে হবে, না হলে অর্গদা বেশ অর্গদার কাছে আসে। দেখুন, দীর্ঘক্ষণ ধরে শুনছি, বিজেপির প্রতিনিধিও বললেন বা অন্যান্যরা বললেন। প্রথম কথা হচ্ছে, এনআরসির নাম করে যেভাবে মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, প্রথম থেকে আমরা এর বিরোধিতা করেছি। কারণ এনআরসি নিশ্চয়ই দরকার, কিন্তু তার নাম করে যে প্রক্রিয়াটা, যে প্রসেসটা, সেটা প্রথম থেকেই কেন্দ্রীয় সরকার ভুল করেছিল। আর দ্বিতীয় কথা, এই যে পরবর্তীতে 75,000 মানুষের নাম যুক্ত হলো, তাহলে আমাদের বক্তব্য, কেন এই 75,000 মানুষকে আবার যুক্ত করা হলো, 91 লক্ষ মানুষের নাম বাদ গেল, তাহলে প্রথম থেকে কেন সঠিকভাবে এই প্রক্রিয়াটা করা হলো না? আমরা বারবার বলেছি, নির্বাচন কমিশনে গেছি, নির্বাচন কমিশনে আমরা জানিয়েছি, যাদের নাম বাদ দিয়ে যে ভুল পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে নির্বাচন কমিশন গেল, এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে ভোট দিতে পারবে, ভোটার আছে, তাকে ভোট দিতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাদের নাম ছিল, জোর জবরদস্তি করে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এক প্রকার পেছনের দরজা দিয়ে রাজ্যে ক্ষমতায় আসার জন্যে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচন কমিশনকে কাঠের পুতুলে পরিণত করে রাজ্যের বুকে এই প্রক্রিয়াটা চালিয়েছিল। আমরা বারবার বলছি, আজকে দিলীপ ঘোষ যে কথা বলেছেন যে 91 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, তাদেরকে বিভিন্ন প্রকল্প থেকে বাদ দেওয়া হবে, এতদিন কোথায় ছিলেন? এটা কোনো একজন মন্ত্রীর কথা যে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে? ভারতবর্ষ কি কারুর একার নাকি? আসলে বিজেপি ভারতবর্ষে ক্ষমতায় আসার পর থেকে গণতন্ত্রকে হত্যা করছে, সংবিধানকে হত্যা করছে। যে কথা আমরা বারংবার বলছি, আজও দাঁড়িয়ে বলছি যে ভারতবর্ষের বুকে এবং পশ্চিমবঙ্গের বুকে নতুন সরকার আসার পরে বিজেপি সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে হত্যা করছে, সংবিধানকে হত্যা করছে। তাহলে কি বিদেশি নাগরিক থাকা প্রয়োজনীয়তা রয়েছে? না, বিদেশি নাগরিক থাকা প্রয়োজনীয়তা নিশ্চয়ই নেই, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যাদের নাম বাদ গেল, যে কথা সিপিএম এর যিনি মুখপাত্র তিনি বললেন, যাদের নাম বাদ গেল 75 লক্ষ, সেখান থেকে আবার 75,000, 91 লক্ষ মানুষের নাম বাদ গেল, 75,000 মানুষের নাম আবার সাথে সাথে তুলে আনা হলো। শুধু 75,000 না, আমরা বলছি যারা বৈধ ভারতীয় তাদের নাম রাখতে হবে, যারা অবৈধ তাদেরকে ছেটে ফেলতে হবে। তাই তো হচ্ছে। কিন্তু এই প্রক্রিয়াকরণের যে পদ্ধতি, সেটাই ভুল। সেটাই ভুল, একদম ভুল, মানে খুব দ্রুততার সহিত হয়ে গেছে, আপনি খুব দ্রুততার সহিত হয়েছে, এবং যেন তেন প্রকারে বিজেপিকে বাংলায় ক্ষমতায় আসতে হবে। তাই জন্যে আজকে বলুন না,
লজিক্যাল ডিসপেন্সির নাম করে এতজন মানুষকে জটিলতার সামনে দাঁড় করানো হলো। তাহলে এই মানুষগুলো তো এত বছর ধরে ভোট দিয়ে আসছে, তাহলে কেন নির্বাচন কমিশন তথ্য যাচাই করেনি, কেন আদমশুমারি হয়নি, কেন সেন্সাস হয়নি? হঠাৎ করে ভোটের মুখে এসে এসআইআর এর নাম করে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো। এটা কোনো প্রক্রিয়া না। তাহলে ওই তৃণমূল আমলটা আমরা ভুলে যাব, যে যিনি একজন নেত্রী বলছেন যে অমুক অমুক জায়গা থেকে আসবেন, আপনারা আসুন, ভোটার কার্ড বানিয়ে দিই, না না, কোথায় সে কোথায় কে বলেছে সে তার দায়িত্ব। কোথায় না ভাইরাল সবসময় আমরা দেখিয়েছি এবং সংবাদ পরিবেশন করেছি। ভারতবর্ষের সংবিধান এবং গণতন্ত্রে মর্যাদা দিয়ে ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো ভোট মানুষ তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু তিনি ভারতবর্ষের নাগরিক কিনা সেইটা দেখার অধিকার শুধুমাত্র তো বিজেপির নেই। পশ্চিমবঙ্গে তো নির্বাচন কমিশন নির্বাচনের আগে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির একটা শাখা সংগঠন হিসাবে কাজ করেছে। এ নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? তাই জন্য আমেরিকার প্রেসিডেন্ট এই মুহূর্তে বলছেন আমেরিকাতেও এটা প্রয়োজন। শুনুন, জ্ঞানেশ কুমার নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কথাতে ওঠে এবং বসে। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর বন্ধু, তাই তো জ্ঞানেশ কুমারকে যত ভারত শক্তি বৃদ্ধি হচ্ছে তত আপনাদের গায়ে লাগছে। প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্টকে পাশে বসিয়ে বলে যে হি ইজ আ কিলার, জায়ান্ট কিলার। এর থেকে লজ্জাস্কর বিষয় ঠিক আছে। আচ্ছা, শ্যামদার থেকে উত্তর নেব, দেবব্রত দা আসছে একটু পরে। শ্যামদা উত্তর নেব একটা বিরতির পর, সংক্ষিপ্ত বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। শ্যামদার কাছে অবশ্যই আসবো, কিন্তু শাসক বনাম বিরোধীদের যে চর্চা সেটা সেই ভোটের সময় থেকে হয়ে আসছে এসআইআর নিয়ে। আমি আবারও প্রশ্ন রাখছি এই জায়গায়, বিরোধীরা আগেও বলেছেন, এখনো বলছেন কমিশন প্রকৃত ভোটারের নাম বাদ দিচ্ছে। আমার প্রশ্ন এই জায়গাতে যে তাদের কাছে নির্দিষ্ট তো ডেফিনেটলি তাহলে তথ্য থাকবে যে প্রকৃত ভোটার তাদের কতজন রয়েছেন, যে নামের লিস্ট, সেই তথ্য তাদের কাছে কি ছিল না বা এখনো কি নেই? তারা তো সেটা জমা দিতে পারেন। আমি শ্যামদার কাছে ঠিক এই জায়গাতে আসবো। শ্যামদা বলুন। মনিমাদা, প্রথমে একটু বলি আমি, বিজেপির বরাবরই দাবি ছিল নো এসআইআর নো ভোট। একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে নির্বাচন কমিশন সুচারুরূপে কাজ করেছেন এবং তারা একটা তৈরি করেছেন। এবার এই এসআইআর নিয়ে বরাবরই বিজেপির দিকে আঙুল তোলা হয়, নির্বাচন কমিশনের দিকে বলা হয় যে নির্বাচন কমিশন বিজেপির কাজ করেছে বা যাই হোক। না হলে এত লক্ষ যাই বলুন, মনিমাদা, পশ্চিমবঙ্গের বিজেপি জিতেছে, 208টা সিটে বিজেপি জিতেছে। সেই 208টা সিটের মধ্যে যেখানে জেতার মার্জিন এসআইআর এ মোট ভোট ডিলিট হবার থেকে কম, বিজেপি 208টা সিট জিতেছে। সেখান থেকে 40% সিটে বিজেপি জিতেছে, তার মার্জিন এসআইআর এ বাদ যাওয়া যে তালিকাতে তার চেয়ে কম। শুনবেন, তৃণমূল যতগুলো সিট জিতেছে তার মধ্যে 60% সিট এসআইআর এর ডিলিটেশন যা হয়েছে তৃণমূলের জেতার মার্জিনের থেকে বেশি, বুঝবেন। কিন্তু 3 নম্বর কংগ্রেসের ক্ষেত্রে 2টো সিট এসআইআর ডিলিটেশনের ক্ষেত্রে কংগ্রেসের জেতার মার্জিন বেশি, 100%। তাহলে লাভবান কারা হলো? এসআইআর এর যদি শুনুন, আগে শুনুন, তথ্য দিচ্ছি তো, তথ্য ছাড়া বন্ধ করবেন না। এসআইআর এর সুবিধা সবচেয়ে বেশি যদি পেয়ে থাকে সেটা হয়েছে কংগ্রেস, তারপর যদি সুবিধা পেয়ে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তারপরে সিপিএম। বিজেপি কিন্তু এসআইআর এর সুবিধা পায়নি, এটা আমি নয়, এটা তথ্য বলছে। তথ্য সামনে নিয়ে এসে কথা বলবেন, টার্গেট করে নয়। যত বাতিল করেছে যে ভোটারগুলো, এটা কিন্তু সেই তথ্য আমি তুলে ধরলাম মনিমাদা, যে সবচেয়ে বেশি যদি লাভবান হয়ে থাকে সেটা হয়েছে কংগ্রেস, তারপর তৃণমূল, তারপর সিপিএম। লাভবান হয়নি। আরে আপনারা বলবেন আঙ্গুর ফল টক, না পারলে কথাগুলো বলবেন। আরে আপনারা 35 বছর ধরে যা দুর্নীতি করেছেন, 35 বছর দুর্নীতি করার পরে আপনাদের বিসর্জন দিয়েছে। আরে আপনারা তারপরে গিয়ে নবান্নে ফিস ফ্রাই খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দালালি করেছেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় পা চেটেছেন আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা একসাথে দালালি করেছেন, একসাথে দালালি করে কোনো লাভ হয়নি। বাংলার মানুষ সিপিএম
সীমান্তে গিয়ে কালো বেলুন আরে উড়িয়েছিলেন। আপনারা দেখেছেন, কি হলো সেগুলো? আপনাদের কোথায় গেল মানুষ তারা? বহিষ্কার করেছে। কালো বেলুনগুলো আপনাদের আছে, মানুষ উড়ে গেছে। বহিষ্কার করেছে। একটু বলবেন? 35 বছরে এইসব যারা বাজে লুট কথা করেছে, বলে লাভ নেই। যত নিয়ে এই দুর্নীতি BJP করেছেন, মানুষকে মানুষ কি সরিয়ে করে দিয়েছে। ফেলছে? আর তৃণমূলের এই BJP সাথে মানুষকে তৃণমূলের সাথে মানুষের মধ্যে আপনাদের বিভাজন এই যে তৈরি দোস্তি, করেছে। দেবুদা হাত আর তুলছে, তৃণমূলের দেবুদা সাথে দোস্তি আপনাদের, আরে তৃণমূলের তৃণমূলের বিডিও সাথে আপনারা কাজ ছিলেন তো করেছেন, আপনারা। সবসময় বিজেপি আপনাদের বিরোধিতা করেছেন। মন্ত্রিসভার সদস্য ছিল মমতা আরে বিজেপি বন্দ্যোপাধ্যায়। বিরোধিতা করুন, আপনার কিন্তু নেতা আপনারা অযোধ্যা দেশেরও বিরোধিতা করেন। কালীঘাটে এসে আপনারা শুধু বক্তব্য বিজেপির নয়, দিয়েছিলেন। আপনারা আপনার দেশেরও বিরোধিতা নেতা করেন। রাজনাথ সিং ধর্মতলায় বাংলার ভবিষ্যৎকে অন্ধকারে পাঠিয়ে দেওয়ার জন্য মমতার সঙ্গে বসেছিলেন। আচ্ছা, চলুন। বাজে কথা আরে বলতে ফিশ ফ্রাই তো হবে। আপনারা ওখানে খেয়েছেন। তো রায় গিয়ে আরে খাওয়া দিয়েছিলেন মমতা মমতার বন্দ্যোপাধ্যায় পেছনে। আপনাদের তখন করেছিল না চিরকুটগুলো এসব। চিরকুটগুলো তখন বের করার আপনি কথা ছিল। করতেন না। আপনারা ফিশ এসব ফ্রাই বাজে খাবার কথা পরে বলতেন। আর কোনো বেশ, বেশ। চিরকুট বেরোয়নি। আমি বুঝলাম, মমতার সাথে বুঝলাম, tie-up আমরা জানি। বুঝলাম, মমতার সাথে বুঝলাম, tie-up টা বুঝলাম। বাংলার জনগণ জানে। বুঝলাম। ফিশ ফ্রাই খাবার পরে হ্যাঁ, আর জানি চিরকুট তো, বেরোয়নি। ঠিক আছে, দেবুদা হাত তুলছেন, একটু শুনে নি। দেবব্রতদা কি বলছেন বলুন। শুনুন, শ্যামবাবুর তথ্য যদি মেনে নিতে হয়, ভবানীপুর কেন্দ্রে 53,000 নাম বাদ গেছে। আর তাহলে তো মুখ্যমন্ত্রীরাই তো অবৈধ হয়ে গেল, সেখানে 15,000 ভোটে উনি জিতেছেন। আর আদালতের অবজারভেশন যেটা ছিল, যে পরিমাণ ভোটে জয় পরাজয় নির্ধারিত হয়, সেখানে যদি বেশি পরিমাণ নাম এসআইআর এ বাদ যায়, তাহলে তো শ্যামবাবু আপনার মুখ্যমন্ত্রী অবৈধ হয়ে গেল। ব্যাকডোর থেকে তো আপনারা জিতে এসেছেন, তো এখানেই প্রমাণ হয়ে গেল। এইটা দিন, এই তথ্যটা আপনারা দিন। এই যে তাহলে অবৈধ আপনারা একটা শব্দটাই narrative- ভুলে যান, তৃণমূল অবৈধ আরে শব্দটাই দাদা, ভুলে যান। আরে আপনারা দাদা, আরে একটা দাদা, আমি যেটা বলেছি পুরো তথ্য দিয়ে বলেছি, এরা একটা narrative তথ্যগুলো তৈরি আছে, করেছিল, আপনারা সেখানে দেখে নিন কখনো না। 1.5 কোটি, আপনারা একটা কখনো ভোট নিয়ে 1 কোটি, আরে এই মমতা কখনো বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে যে হারিয়েছেন, রোহিঙ্গা আরে বাংলাদেশ শুভেন্দু থেকে অধিকারী নাকি হারিয়েছেন, আবার এখানেও এসে হারিয়েছেন। লজ্জা লাগে না? যাকে চ্যালেঞ্জ করে হারানো হয়, যেখানে জন্ম নিয়েছেন, যেখানে রাজনীতিতে বড় হয়েছেন, সেখানে গিয়ে হারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা কথা বলছেন, আরে ন্যূনতম লজ্জা লাগলে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবেন না। নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরে হেরেছেন, লজ্জা থাকলে এই কথাটা তুলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ওই বলেছিলেন, কেস করেছিলেন নন্দীগ্রামে, যে আপনাদেরকে লাইট অফ করে হারানো হয়েছে, তারপরে কোর্টের মুখ দেখেননি। আর এখানে তো নিজের বাড়িতে হেরেছেন, লজ্জা লাগা উচিত নিজের বাড়িতে হারার জন্য। আচ্ছা, দেবব্রতদা আসছি আপনার কাছে ভোট ফিরবো। আপনারা চুরি করেন। ঠিক আছে, আমি আসছি। মানে আমি বলছি, আজকে আপনাদের আরো একখানা হয়তো খুব মানে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আপনারা হয়তো আখ্যায়িত করতে পারেন দেবুদা আপনারা। একদম, একদম, একদম। তাই তো ওই বিষয়ে যাবো তাহলে পরে। একদম, বুঝেই একদম, যাচ্ছেন আমি কি নিয়ে একদম। বলবো। মানে এটা যে কতটা অক্সিজেন আপনাদের, কিন্তু আপনাদের এই সমস্যা হচ্ছে গিয়ে ওই সেই তৃণমূলের ওই ভাঙনের এই ছবিটা আমাদেরকে দেখতে হচ্ছে বারবার। No, oxygen আসল মানে দাদা, নকল না আইন কোন বাঁচুক, দল, সংবিধান বাঁচুক, সংবিধান আইন বাঁচুক। সংবিধান বাঁচুক, গণতন্ত্র বাঁচুক। এই সংবিধান নিয়ে যখন কথা হচ্ছিল, সেই সংবিধানে আপনি বলছিলেন এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন, সংবিধানই তো করছে সবকিছু। এটা তো রাইটস সংবিধানের কাছে, যে বিদেশিদেরকে শনাক্ত করে বাইরে ফেলে দাও, দেশি যারা আমাদের নিজেদের যারা তাদেরকে রাখো। SIR মানবেন না। রাজু শেখকে তো তুলে বাইরে ফেলে দেওয়া হয়েছিল, আবার টাকাটা একটু নিয়ে নির্বাচন কমিশনকে মানেন না, আবার আপনারা গণতন্ত্র তাহলে এখানে মানবেন সংবিধানের বলছেন। প্রশ্ন নিয়ে আপনি কি করে বলেন? ঠিক আছে, আমি এটা ব্রেক, আমি এই মুহূর্তে দর্শকদেরকে জানাই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো। আমি একদম শুরুতে জানিয়েছিলাম, তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন সাংসদ, তাদেরকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এনসিপিআই সাংসদদের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার, জেনারেল সেক্রেটারি এবং 20 জন সাংসদকে পার্টি করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন। তিনি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা এই মামলায় স্পিকার বাদে বাকিদের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আমি বলছি, এখানেই হয়তো একটা অক্সিজেনের জায়গা। দেবব্রতদা তাই জন্য বলছিলেন যে সংবিধান বাঁচতে হবে। বলুন দেবব্রতদা, আপনার কাছে আসবো একটা ছোট্ট বিরতির পর। আমি আসছি, আপনি ডেফিনেটলি বলবেন একটা বিরতির পর। ফিরে এসে আপনাকে দিয়ে শুরু করবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আর যে বিষয় নিয়ে আলোচনায় আসবো, এই তো সবে খেলা শুরু, এমন কমেন্টস করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই মামলায় এই অবজারভেশন আসবার পর আমি একটু এই বক্তব্যগুলো শুনিনি, আরো হয়তো বাড়তি অক্সিজেন দেবব্রতদা পাবেন। এই বক্তব্যগুলো শোনবার পর হয়তো আরো ভালো করে বলতে পারবেন। তিনটে গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা পাচ্ছি কল্যাণ ব্যানার্জির থেকে। আগে শোনাই আপনাদেরকে, শুনুন এই অবজারভেশন সামনে আসবার পর শোনাই। সুপ্রিম কোর্ট আজকে ওই ডিসকোয়ালিফিকেশন পিটিশন যেটা করেছিলাম আর্টিকেল 32, যেটা স্পিকার ডিসাইড করেনি এখনো পর্যন্ত, তাতে নোটিশ ইস্যু করেছে। মিস্টার তুষার মেহতা, উনি স্পিকারের হয়ে অ্যাপিয়ার করেছেন, স্পিকার এবং সেক্রেটারি টু দি স্পিকার। উনি পিছনে বসেছিলেন, দেখছিলেন, ওয়াচিং দি গেম। তারপরে হঠাৎ যখন নোটিশ ইস্যু করা হঠাৎ, তখন লাফিয়ে উনিও সামনে এলেন। তো বলে আমাদের ওপর নোটিশ দিও না, আমরা অ্যাপিয়ার করে যাচ্ছি।
আর এদের এই 20 জনের এগেন্সটে নোটিশ ইস্যু হয়েছে। এই তো সবে খেলা শুরু, আর বলতে হয়নি কিছু। আইনটা আমাদের ফেভারে এতটাই, আর এতটাই ইলিগাল কাজ এই যে 20 জন মিলে করেছে, আর যেটাকে এখন ফেলে রেখে দিয়েছে স্পিকার, এটা যে কত বড় অসাংবিধানিক এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। আপনারা বলছিলেন কি বললেন, আপনি আর বলার দরকার হয়নি, নিজেরাই নোটিশ ইস্যু করে দিয়েছে। অনেকদিন পর একটা মামলায় মুখ খুলতে হলো না। দেখো না এবার 20 জনের কি হয়। ওই ভূপেন সেট আছে একজন, আরেকজন ওই শকুনি মামা আছে পার্লামেন্টের। এরা পার্লামেন্টটাকে তো নষ্ট করে দিয়েছে, একজন টাকার থলে নিয়ে ঘুরছে আর আরেকজন শকুনিগিরি করছে। তো তাদেরকে দেখো না কি হয়, দেখতে থাকো। ভারতবর্ষের মানুষ এখন অপেক্ষা করছে শিবসেনার কেসে আর আমাদের কেসে, সব অপেক্ষা করছে। কিন্তু এইভাবে অসৎ উপায়ে যাদেরকে যারা যাচ্ছে, একটা রেজাল্ট বেরোলো তার সঙ্গে সঙ্গে ডিগবাজি খেয়ে গেল। কেউ কেউ মোদি করে দৌড়চ্ছে, কেউ যে মোদির মতো কেউ নেই। আরে নেই তো ঠিক আছে, তাহলে মোদির মতো হওয়ার চেষ্টা কর না। মোদির মতো তো কাজও করিস না, মোদির মতো তো জ্ঞানও নয়, সব তো ফাঁপা। চলো দেখা যাক। সবচেয়ে বড় কথা হবে গণতন্ত্রের জয় হবে। ভারতবর্ষ অন্তত দেখতে পাবে এইরকম অপরচুনিস্ট পলিটিশিয়ান যারা আছে, আর মানুষ যাদেরকে ভোট দিয়ে একটা সিম্বলে জিতিয়েছে, মানুষের জয়টা প্রথম হবে। আমাদের জয় পরের কথা, এটা গণতন্ত্রের জয়, গণতন্ত্র সংবিধানের জয় হবে। তৃণমূল নাকি সৎ উপায় খুঁজছে, মারাত্মক বিষয়। শকুনি মামা, কত কিছু শুনলাম আমরা। মোদি কি সব বললেন, গুরুত্ব রাখে। তাই দেবব্রত দা, আপনার কথা দিয়ে শুরু করব। আরে এত দূর তো যাওয়ার প্রশ্নই ছিল না। মাননীয় স্পিকার ওম বিড়লার কাছে যে আবেদনটা করা হয়েছিল, তিনি তো স্থিরই করতে পারছেন না কি করবেন। মানে কি দৃষ্টান্ত তারা স্থাপন করছেন, ভারতীয় ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। ওই যে বললো না ভাই, আর্টিকেল 32 মানে মৌলিক অধিকার রক্ষা করার জন্য আদালত যেতেই হবে। সে আদালতে যে অবজারভেশন দিলেন, সেই জায়গা থেকে তো বোঝাই যাচ্ছে মানে জলটা কোন দিকে গড়াচ্ছে। আর ওই শিবসেনার তো একটা কেস তো অলরেডি হয়েই আছে। আর ভারত দেখুন, যে সংসদগুলো গেছেন তারা তো বিজেপি বিরোধী ভোটেই জিতে এসছেন, কিন্তু কার্যত বিজেপির টাকা পয়সা বিভিন্ন উপায়ে তাদের দেখা গেছে ক্যাশ হতে পারে, কাইন্ড হতে পারে, ভয় হতে পারে, হুমকি হতে পারে, কোনোভাবে তাদেরকে ম্যানেজ করে তারা তাদের পক্ষে বিভিন্ন বিল টিল পাস করানোর জন্য তাদের পক্ষে এনেছে, আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন অনৈতিক উপায়গুলো চেষ্টা করছে, কিন্তু তাদের উদ্দেশ্য কিভাবে কতটা সফল করেছেন সেটা ওম বিড়লা সেই জায়গা থেকে দেখিয়ে দিলেন। স্পিকার তো পারতেন তাদেরকে, দেখুন আমরা লোকসভা টিভিতে দেখি তাদের এখনো দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস সাংসদ, কিন্তু সেই একটা অবাস্তব একটা বায়বু একটা দল এনসিপিআই না, সে খায় না, মাথায় দেয়, কোথায় থাকে, তার অফিস কোথায় কেউ জানে না, কবে জিতেছে, কবে ভোটে অংশগ্রহণ করছে, তাদেরকে নিয়ে একটা 20 জনের একটা দল বানিয়ে টানিয়ে তাদেরকে একটা আসন টাসন দিয়ে দেওয়া হলো। এখন কি দেওয়া হলো, আমি বলছি এটা আপনাদের গায়ে লাগে না? মানে আপনাদেরই দলের সাংসদ ছিলেন, আপনাদের দলের সাংসদরা চলে গেলেন, আপনি বলছেন ভয় ঠয় দেখানো, সেটা তো একটা প্রমাণ নেই। আপনি প্রমাণ ছাড়া কি করে কথা বলছেন? আমি সেটাই জানতে চাই। এটা তো লজ্জা। প্রমাণ আছে। আরে লজ্জা তো, এটা তো লজ্জা তো আমাদের স্পিকারের। আমরা গণতন্ত্রের লজ্জা, গণতন্ত্রের অধিকার লঙ্ঘিত হচ্ছে। ভারতীয় রাজনীতিতে এই ধরনের তো দৃষ্টান্ত দেখা যায়নি, যে দৃষ্টান্ত বিজেপি স্থাপন করে যাচ্ছে। বলছেন তৃণমূল কংগ্রেসের জন্ম কিভাবে? কেন বলুন না, তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস জন্ম নিল কিভাবে, আমাকে এইটুকুনি বলে দিন। তৃণমূল কংগ্রেস জন্ম নিল, মমতা ব্যানার্জি জাতীয় কংগ্রেস থেকে বহিষ্কৃত হলেন, তারপর যেটা 2/3 মেজরিটি যেটা নিয়ে আসার 2/3 যেটা ভেঙে আনার কথা, সেইটা বেরিয়ে যাচ্ছিল। বলেই দিলেন আপনি, সত্য কথা বলে দিলেন। দেখুন অর্ঘদা ভালো বলতে পারবেন এটা। অর্ঘদা বসে আছেন আপনাকে বলার জন্য। তার আগে শ্যামদার কাছে আমি আসি, আগে তারপর অর্ঘদার কাছে শুনতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, প্রতিবাদ করুন না। বিজেপি যে পদ্ধতিতে আর সময় নেই দাদা, আমি আসছি পরে সময় পেলে। অর্ঘদা সমর্থন করেন, আপনি সমর্থন করেন, বলুন কোনটা অর্ঘদাকে বলছেন? যে পদ্ধতি, হ্যাঁ যে পদ্ধতিতে বিজেপি এই সংসদ ভেঙে আনছে বিভিন্ন জায়গায়, তাদের বলছেন, উত্তর দিচ্ছেন। বিজেপি সমর্থন করেন না দেবুদা, বিজেপি যা আজকে করছে একই কালচার তো 2016-তে 2011-তে ক্ষমতায় আসার পর বাংলাতে আপনারা করেছিলেন। একের পর এক কংগ্রেসের এমএলএ কে ভাঙিয়েছিলেন, তখন আপনাদের মনে ছিল না। আজকে বিজেপির মুখপাত্র নয়, বাস্তবটাকে স্বীকার করতে হবে। আজকে যখন নিজেদের দিকে আপনারা যখন আঙুল তুলছেন, তখন 4টে আঙুল আপনাদের নিজেদের দিকে। সেটা দেখুন, বিজেপি তো গণতন্ত্রকে হত্যা করছে, সংবিধানকে হত্যা করছে। ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী প্রথম কথা বলেছিলেন, আপনারা তখন পার্লামেন্টে চুপ ছিলেন। আপনাদের যুবরাজ বড় বড় কথা বলেছিলেন, আজকে পালিয়ে বেড়াচ্ছেন। তখন কিন্তু পার্লামেন্টে গিয়ে সাপোর্ট করেননি, পালিয়ে বেড়াচ্ছে না, তখন কিন্তু পার্লামেন্টে সাপোর্ট করেননি। আজকে গণতন্ত্র হত্যার কথা মনে পড়ছে।
রাহুল গান্ধী বিহারের নির্বাচনের আগে, রাহুল গান্ধী মহারাষ্ট্রের নির্বাচনের আগে, হরিয়ানার নির্বাচনের আগে ভোট চুরির কথা বলেছিলেন, তখন আপনারা কোথায় ছিলেন? বারবার গণেশ কুমারের বিরুদ্ধে কথা বলেছিল কংগ্রেস, তখন কোথায় ছিলেন? একের পর এক বিল এনেছে, আপনারা পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে গেছিলেন। আজকে আপনারা বলছেন, আজকে যে কাজ আপনারা করেছেন সেই কাজ আপনাদের সাথে হচ্ছে। বিজেপিও অন্যায় করেছে, গণতন্ত্রকে হত্যা করছে, আর আপনারাও বাংলাতে কংগ্রেসকে ভাঙিয়ে ভাঙিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিলেন। হিস্ট্রি রিপিটস, তাই তো শ্যামদা? একদমই। মনোমদা, উচ্চ আদালত যেই নির্দেশ দিয়েছেন যে সম্পূর্ণরূপে সংবিধানে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টে দ্বারস্থ হয়েছেন। তৃণমূল কংগ্রেস থেকে 2/3 বেশি সাংসদ লোকসভায় এনসিপিআইতে যোগদান করেছে এবং সংবিধানের দল বিরোধী আইনে এক সম্পূর্ণরূপে সাংবিধানিক মান্যতা দেওয়া হয়। সেটা যা হচ্ছে প্রক্রিয়া অনুযায়ী সেটা সেখানে হবে। কিন্তু হাস্যকর ব্যাপারটা শুনুন, 2/3 দল অন্য জায়গায় চলে যাওয়া যে ব্যক্তিরা এত কাঁদছেন, তারা 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত সম্পূর্ণরূপে দল বিরোধী আইন কার্যকর হতেই দেয়নি। শুধুমাত্র কংগ্রেস কিংবা সিপিএম নয়, 2021 সাল থেকে বিজেপির বহু বিধায়ককে একজন একজন করে তৃণমূলে তারা নিয়েছিলেন। কথাটা শুনে নিন না, বলছি বিজেপির যে বিধায়ককে কিন্তু তৃণমূলে নিয়ে গিয়েছিলেন, স্পিকার বলেছেন যে সে নাকি তৃণমূলে যায়নি। বিজেপির বিধায়ককে তৃণমূলে স্পিকার বলেছেন সে নাকি যায়নি। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় বলতেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় বলতেন দরজা খুলে দিলে বিজেপি থাকবে না, তারা অস্তিত্বহীনতা ভুগছে। ভাবুন কে অভিযোগ করেছে? এই তৃণমূল যে যুবরাজ রয়েছেন, একজন মাফিয়া, একজন গুন্ডা, একজন তোলাবাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে এই কথা গণতন্ত্রের কথা বলছেন। তিনি দাঁড়িয়ে, তার নামে কতগুলো কেস রয়েছে, লিপসেন্স বাউন্সের কথা বলুন, অথবা সব কথা বলুন, তারা গিয়ে চোরের কথা শুনুন। এই যে এই সব জায়গায় লেগেছে, সবার হাতে ঘা লাগে, কারণ হচ্ছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল একই দ্বারা। আমরা যেটাই বলবো তিনজনেরই চলবে। আরে তোমাদের চলবে, আমাদের তাতেই চলবে। পশ্চিমবঙ্গ বিজেপি, পশ্চিমবঙ্গ বিজেপি বলে কিছু নেই। আমরা আইনে যা আছে তাই করব। তোমরা অভিষেকের সঙ্গে ছিলে, অসুবিধা নাই। সিপিএম, কংগ্রেস, তৃণমূলের চলবে, বিজেপির চলবে। জনগণের পক্ষে আমরা থাকবো। বলুন, আপনি যে স্ক্রিপ্টটা পড়ছেন, ওই স্ক্রিপ্টের মধ্যে মুকুল রায়ের নাম আছে? ওই স্ক্রিপ্টের মধ্যে অজিতের নাম আছে? আমরা যেটা বলুন না, অজিত কুমারের নাম আছে? দেখুন না, যেখানে আপনি নিয়ে আসুন, রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের বিধায়ককে বলতে কোথায় গেল? নারদার টাকা নিয়ে গেল। তৃণমূলে যোগদান এখন অরিজিনাল তৃণমূলের যিনি এখন এই মুহূর্তে মাথা বা রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু বামেদের ছিলেন, আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তিনি অরিজিনাল তৃণমূল কংগ্রেসের বন্দ্যোপাধ্যায়। মানে তারাই বলে থাকেন আমরা মানে অরিজিনালটাই বুঝলাম না। অরিজিনাল মানে আসল, আসল আর নকল মানে মানে কিভাবে আসল সেটা চিহ্নিত হবে? সেটাই তো বলা মানে ওই যে তালমিছরির মতন, এই সিম্বলটাও নাকি চলে আছে তালমিছরির মতন। মানে বিজেপি মার্কা তৃণমূল, এটা তালমিছরি, মানে ওই দলটা অস্তিত্বহীনতা এমন ভুগছে। আরে যাই হোক, কি বালিশ মার্কা তৃণমূল? বালিশ, আরে অস্তিত্বহীনতা ভুগছে, বালিশ মার্কা তৃণমূল। ঠিক আছে, এটা বিজেপি রেকমেন্ড করেছে, দিচ্ছেন না কেন? বালিশ মার্কা তৃণমূল যেটা বিজেপি আছে কে? এক আছে অভিষেক, এক আছে মমতা বন্দ্যোপাধ্যায়, পিসির ভাইপো আর ভাইপোর পিসি, তাছাড়া জনগণ আছে। এখন সিভিক ভলান্টিয়ার আপনাদের নিয়ে, ঠিক আছে, যে নিয়ে শেষ করবো দলটা তৈরি হয়েছে আপনাদের ঘরে করবেন। ও সামনা, আরে পিসির দলটা তৈরি হয়েছে তো আরএসএস এর ঘরে। তৃণমূল আরএসএস এর ঘরে পিসির দল তৈরি হয়েছে, এখন পিসি খারাপ হয়ে গেল। তাছাড়া লোক হবে না, পিসি এখন খারাপ হয়ে গেল। একসাথে না, একসাথে করবো। জায়গা দেবো। আচ্ছা ঠিক আছে, আমি আমাকে শেষ করতে হবে, শেষ করতে হবে আলোচনা। তিনজনকে জায়গা দেবো। বেশ, বুঝলাম। আমার লাস্ট কথা, আমার লাস্ট কথা, একদম ভারতবর্ষের
এই যে সংসদীয় গণতন্ত্র যা চলছে তাতে করে যা তৃণমূল করে গেছে তা বিজেপি ফলো করছে, আচ্ছা। তা বিজেপি একদম হুবহু ফলো করছে। ঠিক আছে, একটু সময় আছে, আমরা রাজাবাজারের, শুনতে থাকি, আমি দেখতে লাস্ট করে থাকি। বলি, রাজাবাজারের হাটে রবিবার প্রাণী বিক্রি হয়, তাদেরকেও আপনি বিক্রি করতে গেলে দলায় দড়িটা দিয়ে না, তারাও আসতে চায় না। আচ্ছা। কিন্তু আজকে এই রাজনীতিবিদ যারা এই দিক থেকে অধিক করছেন, তারা তাদেরকে শেষ অপমান শেষ বেশ করছেন। বেশ শ্যামদা আমি আর সময় পেলাম না, আমি আসতাম আপনার কাছে কিন্তু আসতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ জানাই শ্যামদা, দেবব্রতদা, অর্ঘদা, গৌরবদা প্রত্যেককে। আলোচনা তো আগামী দিনেও চলবে, ছবিও অনেক কিছু স্পষ্ট হবে। ততক্ষণ পর্যন্ত নজর রাখুন আপনারা, দেখতে থাকুন সিএম।